বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা জানব 2026 সালে সকল কাজে সফলতা এনে দেওয়া এবং মনের ইচ্ছা পূরণকারী ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে এই কামোদা একাদশীর ব্রত কবে পালন করতে হবে। এই বারের একাদশী তিথি নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছে 28শে মার্চ 2026 শনিবার, আবার কেউ বলছে 29শে মার্চ রবিবারের কথা। তাই এই বিভ্রান্তি দূর করার জন্য আজ আপনাদের আমি এই কামোদা একাদশী পালন করার সঠিক দিন কোনটি তা জানাবো। অন্যদিকে আবার এই একাদশী পড়েছে রবিবার, যা সূর্যদেবের দিন হিসেবেও অত্যন্ত পবিত্র। তাই ব্রত কোন দিন রাখবেন এবং উপবাস ভাঙার সঠিক সময় বা পারণ কখন, এই সব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই তার সঙ্গে শ্রবণ করব এই কামোদা একাদশীর ব্রত কথা বা মাহাত্ম্য কথা। বন্ধুরা, ভারত এবং বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে 29শে মার্চ 2026 রবিবার। একাদশীর তিথি শুরু হচ্ছে 28শে মার্চ 2026 বাংলা 13ই চৈত্র 1432 শনিবার সকাল 10টা 27 এবং একাদশীর তিথি শেষ হচ্ছে 29শে মার্চ 2026 বাংলা 14ই চৈত্র 1432 রবিবার সকাল 8টা 51। বন্ধুরা, উদয়া তিথি অনুসারে 29শে মার্চ রবিবার কামোদা একাদশীর ব্রত পালন করা হবে। আমাদের জীবনে এমন কিছু কঠিন বাধা বা অভিশাপ থাকে যা হাজার চেষ্টা করলেও পিছু ছাড়ে না। কেন আমাদের প্রতিটি কাজ একটি বিশেষ মুহূর্তে এসে আটকে যাচ্ছে? বন্ধুরা, শাস্ত্রে এই চৈত্র মাসের কামোদা একাদশীর গুরুত্ব অপরিসীম বলা হয়েছে। বরাহ পুরাণ অনুযায়ী এই ব্রত পালন করলে মানুষ আসরিক প্রবৃত্তি এবং কুপ্রভাব থেকে মুক্তি পায় এবং তার সব আটকে থাকা কাজ পুনরায় শুরু হয়। যারা ভক্তি ভরে এই ব্রত পালন করেন তারা কখনোই হতাশ হন না। তার জীবনে পুরনো কোনো দোষ হোক বা কোনো কঠিন পরিস্থিতি সবই দূর হয়ে যায়। শাস্ত্রীয় মতে যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে কামোদা একাদশীর ব্রত রাখেন তিনি ইহলোকে সম্মান ও খ্যাতি লাভ করেন। এই ব্রতের প্রভাবে ভক্তগণ শেষ সময়ে সরাসরি ভগবানের পরম ধাম অর্থাৎ বৈকুণ্ঠে স্থান পান। এই একাদশীর বিশেষত্ব ব্যাখ্যা করে শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বিশেষ কারণে উপবাস রাখতে নাও পারেন তবুও তিনি সঠিক পদ্ধতিতে শ্রী হরি বিষ্ণুর আরাধনা করেন এবং শাস্ত্রে বর্ণিত একটি বিশেষ উপায় মেনে চলেন, তবে তিনি ভগবান শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর অসীম আশীর্বাদ লাভ করবেন। শাস্ত্র মতে চৈত্র মাসে শুক্লপক্ষের এই কামোদা একাদশী ভগবান নারায়ণকে প্রসন্ন করার সর্বশ্রেষ্ঠ দিন। এবারে এই তিথি আরও বিশেষ হয়ে উঠেছে কারণ এটি পড়েছে রবিবার। এটি অত্যন্ত শুভ সংযোগ বলে মানা হয়। এই দিন যে মানুষ ভক্তি ভরে বিষ্ণু পূজা করবেন তিনি সম্পূর্ণ একাদশীর পূর্ণ ফল লাভ করবেন। একাদশীর দিন আহার এবং আচরণের উপরে কিছু নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। পদ্মপুরাণ, স্কন্ধপুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে একাদশীর দিনে পঞ্চশস্য গ্রহণ করা মহাপাপের সমান। কামোদা একাদশীর মূল কথা হল মনের শুদ্ধি এবং সকল ইচ্ছে পূরণ। এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ রঙের ফুল এবং তুলসী পাতা অর্পণ করলে অত্যন্ত পুণ্যদায়ক। ভগবানকে ঋতু অনুযায়ী ফল এবং দুধ থেকে তৈরি মিষ্টান্ন নিবেদন করতে পারেন। এই দিনের হলুদ রঙের বিশেষ মাহাত্ম্য আছে, তাই কামোদা একাদশীর দিন শ্রী হরি বিষ্ণুকে হলুদ ফল বা ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেহেতু এবার একাদশী রবিবার পড়েছে তাই ভগবান বিষ্ণুর সাথে সাথে মাতা লক্ষ্মীরও আরাধনা করুন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘর পরিষ্কার করে ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। এরপর গঙ্গা জল দিয়ে পবিত্র করে শ্রীহরি বিষ্ণুকে হলুদ রঙের পোশাক পরান। এরপর সংকল্প নিন,
হে কুণ্ডলিকাক্ষ, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। আপনি আমার সহায় থাকুন, যাতে আমি এই ব্রত ভালোভাবে পালন করতে পারি। মনে মনে এই সংকল্প গ্রহণ করুন। শাস্ত্র মতে দশমীতে একবার আহার, একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে। অসমর্থ হলে শুধুমাত্র একাদশীর দিন নিরাহার থাকতে হবে। যদি কোনো কারণবশত তাও সম্ভব না হয়, তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফল, মূল, সবজি এবং প্রসাদ গ্রহণ করা যেতে পারে। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল, সরিষার তেল একাদশীতে বর্জন করবেন। একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ, তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে। ভগবানকে হলুদ ফুল এবং তুলসী পাতা নিবেদন করুন। ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালান। পুজো শেষে হলুদ ফল, কলা এবং মিষ্টান্ন ভোগ দিন। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। সব শেষে কামোদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। কারণ বন্ধুরা, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন, একাদশীর ব্রত কথা শ্রবণ না করলে ব্রতর পুণ্যফল লাভ করা সম্ভব নয়। তাই আপনারা ব্রত রাখুন বা কোনো কারণবশত নাই রাখুন, কামোদা একাদশীর ব্রত কথাটি অবশ্যই একবারের জন্য সম্পূর্ণ শ্রবণ করবেন। তাহলে শুরু করছি কামোদা একাদশীর ব্রত কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের এই ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, হে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কী কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্যি করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা, গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন,
চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্ম হত্যা, পাপ বিনাশক, পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, এই ছিল কামদা একাদশীর ব্রত কথা। একাদশীর পরের দিন পারণের যে নির্দিষ্ট সময় থাকে সেই সময়তেই পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয়। একাদশীর ব্রত পালন সম্পন্ন হবে 30শে মার্চ 2026, বাংলার 15ই চৈত্র 1432 সোমবার সকাল 5:37 পর থেকে 7:38 মধ্যে। পারণের সময় ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। বন্ধুরা, সব শেষে একটা কথাই বলবো, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদ পেতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের মাধ্যমে শ্রী হরি বিষ্ণুর সঙ্গে নিজেকে একাত্ম করে রাখা, কোনো রকমের পরনিন্দা, মিথ্যা ভাষণ, রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করুন। বন্ধুরা, একাদশীতে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এই দিন বাড়িতে কোনো ব্যক্তি আসলে তাকে সাধ্যমতো সেবা করার চেষ্টা করুন। দরিদ্রদের অন্নদান, বস্ত্রদান করা অত্যন্ত শুভ। মন্দিরের কাজে এবং সেবায় নিজেকে নিয়োজিত করে পবিত্র দিনের চিরন্তন সুফল উপভোগ করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। শ্রী হরি বিষ্ণু আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ধন্যবাদ।